মা, আমি এই মেয়েকেই বিয়ে করব। আর যদি তা না হয় তাহলে আমার কানের কাছে আর কোনোদিন বিয়ে বিয়ে করে ঘ্যান ঘ্যান করতে পারবে না। আবরার এক নাগারে কথাগুলো বলে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো আর তার মায়ের দিকে তাকালো। আবরারের মা জোবেদা বেগম তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। আবরার এতে ভীষণ বিরক্ত হলো। বিয়ের কথাই তো বলেছে সে, তাহলে এইভাবে তাকিয়ে থাকার মানেটা কি? আবরার তার মায়ের দিকে এক পলক তাকিয়ে হাতে থাকা খামটি বিছানার পাশের টেবিলে রেখে বলল, সময় হলে এই খামটি খুলে দেখো। এতটুকু বলে আবরার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দ্রুত পা চালিয়ে রুম থেকে বের হয়ে আসলো। তার এখন লজ্জা লাগছে নিজের বিয়ের কথা নিজে বলতে, তার অস্বস্তি লাগছিল, কিন্তু মায়ের সাথে সে আজ লড়তে পারলো না। নিজের মনের কথা আজ মায়ের সামনে বলে দিল। অন্যদিকে জোবেদা বেগম ছেলের কথা শুনে অন্য জগতে চলে গেছে। সে ভাবছে যে ছেলে কখনো মা ছাড়া কিছু করেনি, সে আজ নিজের বিয়ের জন্য মেয়ে ঠিক করে ফেললো। জোবেদা বেগম বিছানার পাশে থাকা টেবিলটি থেকে খামটা নিয়ে তা খুলে দেখলো একটা যুবতী মেয়ের ছবি। মেয়েটার মায়া চেহারা দেখে তার মনটা নিমিষেই গলে গেল। ফর্সা না হলেও মেয়েটার চেহারার ধরনটা অনেকটাই সুন্দর। শাড়ি পরা অবস্থায় মেয়েটাকে সুন্দর লাগছে। জোবেদা বেগম মেয়েটাকে খুব ভালো করে পরখ করলো। ছবিটা হয়তো মেয়েটার অগোচরে তোলা, খোলা চুলগুলো বাতাসে উঠছে। ছবির পেছনটা ঘুরিয়ে দেখলে তাতে মেয়ের নাম পরিচয় সবই আছে। ছেলে তার পাক্কা খেলোয়াড়, সব কিছু জেনে শুনে তারপর মেয়েটার কথা বলেছে। জোবেদা বেগম সযত্নে ছবিটা খামের ভেতরে রেখে আলমারি খুলে রেখে দিলেন। তার ছেলে যদি এই মেয়েকে পছন্দ করেই থাকে তাহলে সেইভাবেই সবকিছু হবে। আবরার রুমে এসে শাওয়ার নিয়ে ল্যাপটপে বসেছে সে। অফিসের অনেক কাজ পড়ে আছে, তাই সম্পূর্ণ করতে বসেছে সে। তার কাজে মন বসে না। তার প্রেয়সীর চেহারা তার সামনে ভেসে ওঠে। গত 3 মাস একটা মেয়েকে কতটা আপন করে নিয়েছে সে। আচ্ছা, মেয়েটা কি তার মনের অবস্থা বুঝবে? এতটুকু ভাবতেই আবরারের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মেয়েটা যে তার মনের অন্তরের স্থলে এতটা গভীরভাবে মিশে যাবে তা সে জানতো না। 3 মাস আগে তার অফিসেই মেয়েটার সাথে দেখা হয়। মেয়েটি তার কলিগেরই বোন। সেই সখ্যতাতেই যে আবরারের জীবনকে পাল্টে রেখে দিবে তা সে জানতো না। এত সব চিন্তার মাঝে সে খুশি, কারণ তার সকল চিন্তা তার প্রেয়সীকে ঘিরে। বারান্দায় দাঁড়িয়ে ফুলের টবে পানি দিচ্ছে আর আকাশের পানে তাকাচ্ছে এক যুবতী। শাড়ির আঁচলটা ফ্লোর ছুঁই ছুঁই অবস্থা, ঘন কালো চুলগুলো খোলা অবস্থায় বাতাসে উঠছে। ফুলগুলোতে পানি দিয়ে আলতো হাতে ছুঁয়ে দিল। মুচকি হেসে আকাশ পানে তাকিয়ে থাকলো যুবতী। বিকেলে আকাশটা তার বরাবরই অনেক পছন্দ। নীল আকাশটা দেখতে তখন ভারী সুন্দর লাগছে। যুবতী যখন আকাশের দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত, তখনই পেছন থেকে একজন মেয়েলি কণ্ঠে বলে উঠল, আরফি, মা তোমায় ডাকছে। এমন কথা শুনে যুবতী আকাশ থেকে চোখ সরিয়ে পেছন ঘুরে তাকালো। সামনে থাকা মানুষটিকে দেখে তার ভীষণ ভালো লাগলো। সম্পর্কে তারা ভাবি ননদ, কিন্তু ভালোবাসা তাদের মধ্যে বোনদের মতো। আরফি হেসে বলল, কি ভাবি, আজ মা আমায় ডাকতে তোমাকে পাঠালো কেন? আরফির এমন সন্দিহান কথায় ভড়কে উঠল আরফির ভাবি রুকাইয়া। তবু আরফিকে কিছু বুঝতে না দিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আরফি, তুমি না দিন দিন বড্ড দুষ্টু হয়ে যাচ্ছ। মা তোমাকে এভাবেই নিচে ডেকেছে। আর শোনো, আমার লক্ষ্মীটি মাথার শাড়ির আঁচলটা সুন্দর করে নিবে। রুকাইয়ার কথা শুনে আরফির বুঝতে বাকি রইল না তার মা আজও কোনো ঘটকের খোঁজ পেয়েছে, তাকে নিয়েই বাসায় উপস্থিত হয়েছে। আরফি দীর্ঘশ্বাস ছেড়ে রুকাইয়ার দিকে তাকিয়ে বলল, তুমি যাও ভাবি, আমি আসছি। রুকাইয়ার দেরি না করে সে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো। আরফি আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় কাপড় দিল আর মনে মনে বলল, মা সবসময় তার বিয়ে নিয়ে এত চিন্তিত থাকে কেন? সে তো ঘর থেকে পালিয়ে যাচ্ছে না। সবে মাত্র কলেজের গণ্ডিতে পা রেখেছি, আর এখনই না, বাবাকে বিষয়টা বলতে হবে। আরফি নিজেকে ঠিকঠাক করে নিচে নেমে আসলো। হল রুমের কাছাকাছি
পৌঁছেই আরফির কানে তার মায়ের গলার কণ্ঠ শুনতে পেল। হলরুমে প্রবেশ করে দেখতে পায় একজন মধ্যবয়স্ক মহিলা বসে আছে মুখে পান দিয়ে। আরফি এতে আরো বিরক্ত। আরফির মা সায়েদা খানম মেয়েকে দেখে বললেন, এই তো আমার আরফি এসে পড়েছে। আরফি মায়ের কথা শুনে সামনে এগিয়ে মহিলাটিকে সালাম দিল। ঘটক মহিলা বললেন, আপা, মেয়ে তো ঠিকঠাক আছে, তা আমার হাতে কিছু ভালো পোলা আছে, আপনি চাইলে। আরফি আর শুনতে চায় না, তাই সায়েদা খানমের দিকে তাকিয়ে বলল, আমি রুমে যাচ্ছি। বলে গটগট করে রুমে চলে আসলো আর ধীরিম করে দরজাটা লাগিয়ে দিল। জেদের বসে শাড়ি খুলে কামিজ পরে নিল, চুলগুলো হাত খোপা করে পড়ার টেবিলে বসে পড়ল। সন্ধ্যা নেমে আসছে। আবরার তার সমস্ত কাজ শেষ করে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে আসলো। এক গ্লাস পানি পান করে সে আবার নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই কলিং বেল বেজে উঠল। আবরার দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল আর সামনে থাকা ব্যক্তিটিকে দেখে মুচকি হেসে বলল, কিরে বনু, আজ এত দেরি হলো যে? আবরারের ছোট বোন অবনী ভাইয়ের কথা শুনে ক্লান্তি মুখ ভরা মুখ নিয়ে বলল, আজ ভার্সিটিতে অনেক কাজ ছিল, তাই লেট হয়ে গেছে। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নে। অবনী মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলো। তারপর সোফায় বসে বলল, তুমি এই সময় বাড়িতে, অফিস নেই? আজ হাফ ডে করেছি, বাকি কাজ বাসা থেকে করব। ভাইয়ের কথায় অবনী একটু অবাক হয়। তার ভাই তো কাজের প্রতি অনেক কেয়ারফুল, অফিস তো মিস করে না। তাহলে আজ এমন কি হলো যে হাফ ডে করে বাসায় চলে আসলো? অবনী আবরারকে নিয়ে আর ভাবলো না। শরীরটা তার ক্লান্ত, তাই সে ধীর পায়ে হেঁটে তার রুমের দিকে চলে যায়। অবনী রুমে চলে যেতেই আবরারের মায়ের রুমের দিকে পা বাড়ায়। মা যে তার একমাত্র ভরসা, বাবাকে হারিয়েছে সেই ছোটবেলায়, তখন থেকে মাকে ছাড়া সে একদম চলেনি। আবরার জানে তার মা খুশি হবে তার প্রেয়সীর ছবি দেখে, আর মাকে ছাড়া সে তার প্রেয়সীকে বিয়ে করতে পারবে না। আরফি তার বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরফির বাবা কবির আহমেদ মেয়ের দিকে তাকিয়ে আছে। কিছু বলতে চাইছে তার মেয়েটা, কিন্তু জড়তার কারণে বলতে পারছে না। কবির আহমেদ মাত্র ফিরেছে তার দোকান থেকে, এসেই মেয়ের সাথে দেখা হয় তার। কবির আহমেদ আলতো করে বলল, আরফি, কিছু বলতে চাও? আরফি এবার মাথা তুলে তাকালো বাবার দিকে। আরফির লজ্জা লাগছে, কিন্তু তার যে বলতেই হবে, তাই আরফি একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা, মা, আমার বিয়ে কেন দিতে চাইছে? আমি তো মাত্র কলেজের গণ্ডিতে পা রাখলাম। কবির আহমেদ মেয়ের এমন অভিযোগ শুনে অনেকটাই বিচলিত। সে তো ছেলের মতো মেয়েকেও উচ্চশিক্ষিত করতে চায়, যেটা তার সহধর্মিণীও জানে। তাহলে এমন কেন করছে? কবির আহমেদ আরফির মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ব্যাপারটা দেখছি, তুমি যাও, দেখো তোমার ভাই ফিরেছে কিনা। আরফি বাবার কথা শুনে গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে আসলো। আরফি চলে আসলো তার ভাবির কাছে। রুকাইয়া শরবত বানাচ্ছে। আরফি রুকাইয়ার পিছে দাঁড়িয়ে বলল, ভাবি, মা কোথায়? আরফির কথা শুনে রুকাইয়া হাতের চামচটা ছেড়ে দিল। আরফির দিকে ফিরে বলল, আরে মা তো 3 তলায় গিয়েছে আন্টির সাথে দেখা করতে। আরফি তার ভাবির পানে তাকিয়ে বললেন, ভাইয়া কখন আসবে? রুকাইয়া মিহি কণ্ঠে জবাব দিল, এই তো এসে পড়বে। আরফি মুচকি হেসে তার ভাবির লজ্জা এই 1 বছরেও কাটেনি এখনো সে ভাইয়ের কথা জিজ্ঞেস করলে এমনই লজ্জা লজ্জা ভাবে জবাব দেয়। রুকাইয়ার সাথে কথা চলছে আরফির। তখনই কলিং বেল বেজে উঠল। রুকাইয়া কলিং বেলের শব্দ শুনে কেঁপে উঠল। তা দেখে আরফি হেসে বলল, যাও, তোমার প্রাণপ্রিয় স্বামী এসে পড়েছে। এখন আর এই তুচ্ছ ননদিনীকে মনে করতে হবে না। রুকাইয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, তুমিও না দিন দিন দুষ্ট হচ্ছ। এতটুকু বলে রুকাইয়া দৌড়ে চলে যায় আর আরফি খিলখিল করে হেসে ওঠে। রুকাইয়া দরজা খুলে দেখতে পেল তার স্বামী সাহেব আরফান ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। আরফান রুকাইয়াকে দেখে হেসে বলল, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? রুকাইয়া মুখ বাঁকিয়ে বলল, আপনার জন্য অপেক্ষা করতে আমার বইয়ে গেছে। আরফি ফিচেল হেসে ভেতরে এসে পড়ল। রুকাইয়া তার সামনে দাঁড়িয়ে বলল, ফ্রেশ হয়ে আসেন, শরবত দিচ্ছি। আরফান রুকাইয়ার এক গালে হাত বুলিয়ে দিয়ে
রুমে চলে গেল। রুকাইয়া লজ্জা পেয়ে রান্নাঘরে চলে আসলো। আরফির পরিবার একসাথে রাতের খাবার খেতে বসেছে। তখনই কবির আহমেদ তার সহধর্মিনী সায়েদাকে উদ্দেশ্য করে বললেন, আরফির বিয়ে নিয়ে ভাবতে কে বলেছে তোমায়? সায়েদা একটু অবাক হলো স্বামীর কথা শুনে, তবুও নিজেকে ঠিক রেখে বললেন, আমি আরফির মা, ওর কথা আমি তো ভাববো। কবির আহমেদ আর সায়েদা খানমের কথা শুনে আরফান বলে উঠল, মা, আরফি বিয়ের কথা কে ভাবতে বলেছে তোমায়? এখন আরফি ছোট। ছেলের কথা শুনে সায়েদা খানম আরো রেগে উঠলেন আর বললেন, আরফান, তোকে এসবে পড়তে হবে না। আরফান বলল, আরফি আমার বোন মা। আর পুরো কথা শেষ হওয়ার আগে সায়েদা খানম বললেন, আমি আর তোর বাবা মরে গেলে কি আরফিকে এতটাই আগলে রাখবি তুই? তখন তো দূর দূর করে তাড়িয়ে দিবি, যেমন তোর মামা আমার সাথে করেছে। আমার মেয়েকে আমি কারো ভরসায় ছেড়ে যেতে চাই না। এক নাগারে কথাগুলো বলে সায়েদা খানম উঠে পড়লেন। কবির আহমেদও সহধর্মিনীর পিছে চলে আসলেন। পুরো ঘটনায় আরফি আর রুকাইয়া নিশ্চুপ। আরফান এখন স্তব্ধ। তার মা যে তাকে সেই মামার সাথে তুলনা করেছে, যাকে মামা ডাকতেও তার ঘৃণা হয়। আরফান একবার আরফির দিকে তাকিয়ে প্লেট ফেলে উঠে পড়ল, আর খাওয়ার শখ নেই। রুকাইয়া আর আরফি কোনো কথা বলল না। তারা তাদের কাজ করে রুমে চলে গেল। আরফি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। তার চোখের কোণ বেয়ে পানি পড়ছে। তার ভাই যে তাকে কতটা ভালোবাসে তা সে জানে। রাতটা আরফি সজাগ হয়েই কাটিয়ে দিল। নানান ধরনের দুশ্চিন্তা ঘিরে ধরেছে। অন্যদিকে আবরারও সজাগ হয়ে আছে। তার মা যে প্রেয়সীকে দেখতে চেয়েছে কালই। তারা যাবে প্রেয়সীর বাসায়। উফ, এই রাতটা কেন কাটছে না? আজ একবারও সে তার প্রেয়সীকে দেখতে পায়নি। মনটা কেমন আনচান করছে তার। আগে যদি জানতো এমন হবে তাহলে মাকে নিয়ে সেই সময় চলে যেত। একদিকে আরফি নিজের দুঃখের কথা ভেবে ভেবে কাঁদছে আর রাত কাটাচ্ছে, আর আবরার তার প্রেয়সীর কে মনে করে ভালোবাসার রঙিন পৃথিবী সাজাচ্ছে। কে জানে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে। ভোরের হাওয়া গায়ে লাগতেই কেঁপে উঠে আবরার পিটপিট করে চোখ খুলে দেখে হালকা হালকা আলো চারপাশে। আকাশটা আজ মেঘলাই বলা চলে। তাই তো এত ঠান্ডা বাতাস। আবরার আশেপাশে তাকিয়ে দেখলো সে বারান্দায় ঘুমিয়ে পড়েছিল। আবরার চুলগুলো ঠিক করে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। তারপর রুমে ঢুকে মোবাইলটা অন করতেই ওয়ালপেপারে তার প্রেয়সীর ছবিটি ভেসে উঠল। মুচকি হেসে সে ছবিটিতে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর নিজের বেস্ট ফ্রেন্ড রাব্বিকে ফোন করলো। কিছুক্ষণ রিং বাজতেই অপর পাশ থেকে রাব্বি ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, শালা, এত ভোরবেলায় কেন ফোন করেছিস? তোর কি কোনো কাজ নাই? রাব্বির কথা শুনে আবরারের রাগ হলো, কিন্তু নিজেকে সামলে বলল, রাব্বির মা আজই ওর বাসায় যেতে চায়। রাব্বির ঘুম এখন উড়ে গেছে। সে হকচকিয়ে বলল, আন্টি রাজি হয়ে গেছে? আবরার খুশি মনে বলল, হ্যাঁ তাই তো, আমার সাথে যেতে রাজি হয়েছে। রাব্বির মনটা খুশিতে নেচে উঠল। যাক, অবশেষে তার এই বন্ধুর জীবনটা রঙিন হতে চলেছে। কেউ একজন তাকে মায়ায় বাঁধতে পারলো, সেটাই অনেক বড় কথা। না হলে এই উত্তম পুরুষ সারা জীবন এইভাবেই থেকে যেত। রাব্বির ভাবনার মাঝেই আবরার বলে উঠল, আজ অফিস ছুটি, তাই বিকেলবেলা আমরা রওনা দিব, তুইও চলে আসবি। রাব্বি নিজ ভাবনা থেকে বের হয়ে বলল, একবার কি আরফানকে কথাটা জানালে ভালো হতো না? রাব্বির কথা শুনে আবরার আসলেই চিন্তায় পড়ে গেছে। যত যাই হোক, আরফান তো তার প্রেয়সীর ভাই। যদি রাগ করে ফেলে, পরক্ষণেই ভাবলো না, মাকে নিয়ে সব কথা বলবে। আবরার বলল, না রাব্বি, আরফানকে কিছু বলার প্রয়োজন নেই। রাব্বি বলল, যেটা তুই ঠিক ভাবিস। রাব্বির সাথে কথা বলে আবরার ওয়াশরুমে চলে গেল। হ্যাঁ, আবরার আরফিকেই পছন্দ করেছে। নিজ জীবন সঙ্গিনী হিসেবে আরফানের কিছু ফাইল দিতে আরফি তার অফিসে গিয়েছিল। তখনই আবরারের নজর আরফির উপরে পড়ে। তখন থেকেই আবরার আরফিকে পর্যবেক্ষণ করা শুরু করে। যত আরফির ব্যাপারে জেনেছে, ততই আরফির প্রতি তার আসক্ত হয়েছে। আর এসব কাজে সাহায্য করেছে রাব্বি। প্রতিটি কাজে রাব্বি তার সাথে ছিল। এতটা পাগলাটে ভাব আবরারের কৈশোরেও ছিল না, যতটা এখন যুবক বয়সে করেছে। আরফির বারান্দার সামনে দাঁড়িয়ে কতই না ছবি তুলেছে সে। এতটা কেন ভালোবাসলো এই অবুঝ মেয়েকে, তাই আবরার ভেবে পায় না। আরফির ঘুম ভাঙতেই
বৃষ্টির পানি টুপটাপ আওয়াজ কানে আসে। আরফি বুঝতে পারে বাহিরে বৃষ্টি হচ্ছে। সে বিছানা থেকে উঠে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। বৃষ্টির পানিগুলো তার শরীরে ছুঁয়ে যাচ্ছে। আরফির এতে বিরক্ত লাগছে না, বরং অনেক ভালো লাগছে। মনে হচ্ছে সব গ্লানি এই বৃষ্টির পানির সাথে মুছে যাচ্ছে। আরফি হাত বাড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করতে থাকে। বৃষ্টির পানি তার পুরো হাতটাকে ভিজিয়ে দিল। সে এভাবেই থাকবে যে পর্যন্ত বৃষ্টি না থামবে। আরফান নিজ ঘরে বসে আছে। তার মাথায় এখন তার মায়ের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তার মা যে তাকে ভুল ভাবছে, আরফিকে সে কতটা ভালোবাসে এটার আন্দাজ হয়তো মায়ের নেই। রুকাইয়া ঘরে প্রবেশ করতেই স্বামীর চিন্তিত মুখ দেখতে পায়। মানুষটা কাল রাতের কথাই হয়তো ভাবছে। রুকাইয়া ধীর পায়ে আরফানের পিছে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলো। রুকাইয়ার স্পর্শ পেয়ে আরফান পেছন ফিরে তাকালো। তারপর রুকাইয়ার কোমর জড়িয়ে ধরে বলল, রুমায়া, তুমি তো ভালো করেই জানো আরফিকে কতটা ভালোবাসে আমি। ওকে কেন দূর দূর করে তাড়িয়ে দিব? আরফানের এমন কথার কোনো জবাব নেই রুকাইয়ার কাছে। সে তো নিজেই অবাক ছিল, কিন্তু আরফানকে সামলাতে হবে, তাই রুকাইয়া আরফানের চুলে হাত ডুবিয়ে দিল। মায়ের চিন্তা হয় আরফিকে নিয়ে, তাই সে এমনভাবে বলে দিয়েছে। আপনি এতে কষ্ট পাবেন না। আরফান রুকাইয়ার কোমর ছেড়ে দিয়ে বলল, আমি মায়ের কথায় কষ্ট পাইনি, কিন্তু চিন্তাটা বেড়ে গেছে। আমার মা হয়তো আরফির জন্য অনেকটা ভাবছে ইদানিং। রুকাইয়া আরফানের পাশে বসে বলল, আপনি মায়ের সাথে কথা বলে দেখেন, আমার বিশ্বাস। সের মাথায় হাত রেখে বললেন, আরফি, তোর চুলে তেল দিয়ে দিই। আরফি বই রেখে মায়ের দিকে তাকালো। তারপর বলল, তেল দিয়েই মাথায় শ্যাম্পু করে ফেলবো। সায়রা খানম বললেন, ঠিক আছে, তোর ভাবিকেও ডাক দে, একসাথে তোদের তেল দিয়ে দিই। আরফি রুকাইয়াকে ডেকে নিয়ে আসলো। দুজনেই একসাথে সায়রা খানমের হাত থেকে তেলের জাম্পেশ মালিশ নিয়ে নিল মাথায়। সায়রা খানম আরফিকে বললেন, আমি যা করছি তোর ভালোর জন্য করছি, অনেক চিন্তা তোকে নিয়ে। আরফি মায়ের হাতে চুমু খেয়ে বলল, আমার ভালোতে যদি আমারই মতামত না থাকে, তাহলে সেই ভালোটা দিয়ে কি আদৌ ভালো হবে আমার জন্য? সায়রা খানম চুপ হয়ে যান মেয়ের কথা শুনে। আরফির কথাটা সঠিক, কিন্তু তার সিদ্ধান্ত ভুল না। বিকেলবেলায় আবরার, জোবেদা বেগম, অবনী আর রাপি রওনা দেয় আরফির বাড়ির উদ্দেশ্যে। অবনী এখনো অবাক, কারণ তার ভাই কোনো মেয়েকে পছন্দ করেছে আর নিজ থেকে এ কথা মাকে বলেছে। সে হা হয়ে বসে আছে গাড়িতে। অবনীর অবস্থা দেখে রাব্বি বলল, অবনী, এভাবে হা হয়ে আছো কেন? রাব্বির কথায় অবনী হা হওয়া মুখটা ঠিক করে ফেলে আর রাব্বিকে বলল, রাব্বি ভাই, সত্যি কি ভাই মেয়েটাকে পছন্দ করেছে? রাব্বি বলল, অবশ্যই, আর ভাই বলবে না আমায়। অবনী বিরক্তি নিয়ে বলল, আপনি আছেন আপনার কথা নিয়ে, এত বড় খেলা হয়ে গেল আর আমি জানলামই না। জোবেদা বেগম রাব্বি আর অবনী ফিসফিসানি দেখে বললেন, কথা জোরে বলো, এখানে ফিসফিসানোর কিছু নেই। অবনী মায়ের কথায় চুপ হয়ে গেল। তা দেখে রাব্বি মুখ টিপে হাসলো। আর যার জন্য এত কিছু তার কোনো পাত্তাই নেই। সে তো বিভোর তার প্রিয়সীর মাঝে। কখন যে সামনে দাঁড়াবে প্রিয়সীর। আবরার তো এখনো ভাবছে কিভাবে সে তার প্রিয়সীকে বলবে তার মনের কথা। রাব্বি আবরারের অবস্থা দেখে হালকা ধাক্কা মেরে বলল, ভাবি তোর এমন ভাবুক মুখ দেখলে দৌড়ে চলে যাবে ঘরে, এরপর বলবে আমি এমন সিসকে বাদরের সাথে বিয়ে করব না। রাব্বির কথা শুনে আবরার তার মাথায় গাঁটটা মেরে বলে, যখন তোর বিয়ে হবে তখন তোর বউকে বলবো আপনার জামাই ছাকাকে বেকা হয়ে আসছিল 2 মাস, তখন কেমন হবে? রাব্বি বলল, তোর বউ যাতে তোরে বাসর রাইতে ঝাড়ু দিয়া পিটায়, বেটা আমার সংসার আগুন লাগাইতে আহে, এটা খারাপ। রাব্বির কথা শুনে সবাই উচ্চ স্বরে হেসে উঠল। আরফি সাদা রঙের একটা ড্রেস পরে, চুলগুলো সে হাত খোপা করা, সবার সাথে বসে সে আড্ডা দিচ্ছে। ছুটির দিন, তাই সবাই একসাথে সময় কাটাচ্ছে। আরফান বোনের পাশে বসে কথা বলছে বাবার সাথে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আরফি সোফা থেকে উঠে দরজা খুলে দিল আর সামনে থাকা ব্যক্তিটিকে দেখে সে ভ্রু কুঁচকালো, কারণ তার সামনে অচেনা মহিলা দাঁড়িয়ে আছে, তার পাশে একজন মেয়ে দাঁড়ানো। আরফি সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, আমি আপনাকে চিনতে পারছি না। জোবেদা বেগম বললেন, তোমার ভাই আছে, সে আমাদের চিনবে নিশ্চয়ই। আরফি কিছু বলতে যাবে তার আগেই আরফান পেছন থেকে বলল,
সে এসেছে? বলেই সামনের দিকে তাকিয়ে হতবাক সে। আরফানের সিনিয়রের মা যে স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। আরফান তড়িঘড়ি করে বলল, ভিতরে আসেন ম্যাডাম। জবেদা বেগম আর অবনী ভিতরে ঢুকে পড়ল। আরফি এখনো অবাক। সে দরজা লাগাতে যাবে তখনই সেই পুরুষালী কণ্ঠে বলে উঠল, আমাকে কি আজ বাসায় ঢুকতে দিবে না? আরফি দরজা পুরোটা খুলে দেখলো তার সামনে একজন পুরুষ দাঁড়িয়ে আছে। আরফি বলল, কে আপনি? আবরার আরফির কথা শুনে একদম এগিয়ে বলল, তোমার আপনজন আমি। আরফি কিছু বুঝতে পারছে না তার কথা। তখনই রাব্বি এসে আবরারের পিঠে চাপড় মেরে বলল, কিরে ভিতরে কেন যাস না? বলেই সামনে তাকালো। আরফিকে দেখে হেসে বলল, কেমন আছো আরফি? আরফি এতে চরম অবাক। এই অচেনা মানুষ তার নাম জানে কিভাবে? আরফান আরফির পেছনে দাঁড়িয়ে আবরারকে দেখে বলল, স্যার বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভিতরে আসেন। আবরার আর রাব্বির ভেতরে ঢুকে পড়ল। ভিতরে আসো, একসাথে বসে আড্ডা দেই। বলেই আবরার আর রাব্বি ভেতরে ঢুকে পড়লো আর আরফি দরজা লাগিয়ে চলে গেল ভাবির কাছে। আবরার আরফির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে সোফায় বসে পড়ল আর মনে মনে বলল, তোমায় নিজের সাথে বাঁধার জন্যই তো এই গন্তব্যে আসা আমার। ভাবি আর মায়ের কাজে সাহায্য করছে আরফি। হঠাৎ করে আবরারদের আগমন সায়দা খানম আর রুকাইয়াকে ব্যতিব্যস্ত করে তুলেছে। ছেলের অফিসের সিনিয়রের সাথে বসে কথায় ব্যস্ত কবির আহমেদ, তার সাথে আছে আরফান। সবার সাথে তারা যথাযথ কথা বলে যাচ্ছেন। আবরার কথা বলছে আর চোখে রান্নাঘরের দিকে তাকাচ্ছে। সে যে আরফি গেল আর আসলো না। আবরারকে অন্যমনস্ক দেখে আরফান বলল, স্যার কিছু লাগবে? আরফানের কথায় আবরার হকচকিয়ে বলল, না, আসলে তোমার বাসাটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছো, তাই দেখছিলাম। আবরারের কথা শুনে আরফান হেসে বলল, সবই আরফি করেছে, ওর সাজানো গোছানো অনেক শখ। আপনার ছোট বোনকে একটু ডেকে দিবেন, ওর সাথে কথা বলতাম আর কি। অবনীর কথা শুনে আবরারের চোখ চকচক করতে লাগলো। রাব্বি তা বুঝতে পেরে আরফানকে বলল, আরফিকে তো সেই যে দেখলাম, আর তো সামনে আসলো না। আরফান ইতস্তত হয়ে বলল, আসলে আরফি অচেনা কারোর সাথে তাড়াতাড়ি মিশতে পারে না, তাই হয়তো। অবনী বলল, তাহলে আমি যাই ওর কাছে। অবনীর কথা শুনে আবরারের মেজাজটা খারাপ হয়ে গেল। কোথায় সে ভাবলো প্রেয়সীকে একটুখানি দেখবে, আর এই বজ্জাত মেয়ে একা যাবে। অসভ্য মেয়ে লোক, একবার বাসায় চল, তারপর বোঝাবো। আরফান অবনীকে বলল, অবশ্যই ম্যাডাম। অবনী ভ্রুকুচকে বলল, কে ম্যাডাম? আমি আপনার বোনের মতো, এসব ম্যাডাম রাখবেন না, আমাকে অবনী বলবেন। আরফান হেসে বলল, জি ঠিক আছে। অবনী বলল, তাহলে আমি যাই। মা তুমি আসবে? জাবেদা বেগম এতক্ষণ কবির আহমেদের সাথে কথায় ব্যস্ত ছিলেন, তাই কোনো কথাই তার কল্পনা হয়নি। তাই সে বললেন, কোথায় যাবি? অবনী বলল, আরফির কাছে। জাবেদা বেগম বললেন, তুমি যাও, আমি পরে আসছি। রান্নাঘরের দিকে চলে গেল আর আবরার সবার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল। আরফি প্লেট সাজাতে ব্যস্ত, রুকাইয়া নুডলস বানাচ্ছে। সায়দা বেগম এখন সোফার ঘরে চলে গেছেন। অবনী আরফির কাছে গিয়ে দাঁড়ালো। আরফি অবনীকে দেখে বলল, আপু কিছু লাগবে? অবনী আরফির 2 হাত নিজের হাতে নিয়ে বলল, তুমি দেখতে অনেক মিষ্টি। অপ্রত্যাশিত প্রশংসা শুনে আরফি একটু বিচলিত হলো। সঙ্গে রুকাইয়াও তবুও মিষ্টি এক হাসি দিয়ে বলল, আমার ননদি দেখতে যেমন মিষ্টি, তার কথাও তেমন মিষ্টি। রুকাইয়া কথা শুনে অবনী ফিসফিস করে বলল, তাই তো, কারো মন চুরি করে বসে আছে। অবনীর ঠোঁট নাড়ানো দেখে আরফি বলল, আপু কিছু বলবেন? আমি বুঝতে পারছি না। অবনী আমতা আমতা করে বলল, পানি দাও এক গ্লাস। আরফি গ্লাসে পানি নিয়ে অবনীকে দিল। অবনী গটগট করে পুরো গ্লাসের পানি পান করলো। আরফির কাছে অবনী রহস্য ঘেরা জাল। সে কিছুই বুঝতে পারছে না আজ তাদের বাসায় এসব কেন হচ্ছে, কি চলছে এই অনাগত ব্যক্তিদের মনে। সবাই নাস্তা সেরে একসাথে বসে আছে। আরফি বাবা আর মায়ের কাছে বসেছে।
আবরার আর চোখে আরফিকে দেখছে আর সবার সাথে কথা বলছে। জাবেদা বেগম আরফিকে নিজের কাছে ডাকলেন। আরফি গুটি গুটি পায়ে জাবেদা বেগমের পাশে গিয়ে বসে পড়লেন। জাবেদা বেগম আরফির মাথায় হাত বুলিয়ে দিলেন। আরফান একটু অবাক হলো জাবেদা বেগমের কাজে, তবুও সে প্রকাশ করল না। জাবেদা বেগম আরফির দিকে চোখ সরিয়ে সায়েদা খানমকে বললেন, আজ এই বাসায় আসার একটা কারণ আছে আপা। সায়েদা খানম, কবির আহমেদ, আরফান একটু অবাক হলেন। সায়েদা বেগম বললেন, কি কারণ আপা? জাবেদা বেগম মুচকি হেসে বললেন, মেয়ে নিতে চাই আমি আপনার এই লক্ষ্মী মেয়েটাকে আমার ঘরের চাঁদ করে নিতে চাই। আরফি হাত পা ঠান্ডা হয়ে আসলো। তার কানে সে কি ভুল শুনছে? আরফি অবাক নয়নে আরফানের দিকে তাকালো, কিন্তু কোনো কাজ হলো না, কারণ আরফান নিজেই অবাক হয়েছে। আরফি নিজেকে সামলে বলল, আমার এখানে ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। আরফি এক দণ্ড সেখানে দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে চলে যায়। তার পিছে পিছে রুকাইয়াও চলে আসলো। আবরার আরফির যাওয়ার পানে তাকিয়ে হতাশ হলো। রাব্বি তাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে লজ্জা পেয়েছে তাই চলে গেছে। রাব্বির কথায় মলিন হেসে বলল, হয়তো। আরফান জাবেদা বেগমকে বললেন, ম্যাডাম আপনি কি বলছেন তা যদি পরিষ্কার করে বলতেন। জাবেদা বেগম আরফানের কথা বুঝতে পেরে বললেন, দেখো বাবা, আমি সোজা সাপটা বলে দিচ্ছি, আমার ছেলে আবরারের জন্য তোমার বোন আরফিকে আমি চাই। জাবেদা বেগমের কথা শুনে সায়েদা খানমের চোখ চকচক করে উঠল। তার এতদিনের মনোবাসনা হয়তো পূরণ হতে যাচ্ছে। আরফির একটা ব্যবস্থা হয়ে গেলে সে হাফ ছেড়ে বাঁচে। আরফান এখনো বাকরুদ্ধ। আরফির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তারা, তাও আবার আবরার স্যারের জন্য। তার মাথা কাজ করছে না, যার ফলে আরফানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। পরিস্থিতি সামলাতে কবির আহমেদ বললেন, আপা আমরা খুশি হয়েছি আপনার প্রস্তাব শুনে। আপনার অবশ্যই পাত্র হিসেবে উত্তম, কিন্তু আরফি মাত্র কলেজে উঠেছে, সামনে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি চাই না এই মুহূর্তে তাকে কোনো ধরনের চাপ দিতে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কবির আহমেদের মুখ থেকে প্রতিটি কথা ধনুকের তীরের মতো আবরারের বুকে গিয়ে বিঁধল। আবরার আহত হয়েছে এ ধরনের কথা শুনে। এতটা করুণ কথার জন্য 3 মাস অপেক্ষা করেছিল। আবরার নিজেকে সামলে নিল। রাব্বি তার হাত শক্ত করে ধরল। জাবেদা বেগম কবির আহমেদের এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে বলল, দেখেন ভাই সাহেব, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আরফির পড়াশোনায় কোনো রকমের ক্ষতি আমরা হতে দিব না। আর আমরাও চাই আরফি পড়াশোনা করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। আবরার করবে না, কিন্তু তার মনে এক ঝড় বয়ে যাচ্ছে। ছেলের অবস্থা করুণ। আবরারের চোখে কিছু হারানোর ভয় সে দেখে। ছোট থেকে তার ছেলেটা কিছুই পায়নি। বাবা হারা ছেলেদের কাঁধে যে কত দায়িত্ব থাকে আবরার নিজেকে সামলিয়ে নিতে পারবে না, এবার হয়তো ঘুরিয়ে যাবে। আবরারকে সামলে রাখার জন্য আরফির প্রয়োজন। তাকে এখন সায়েদা খানমি সাথে কথা বলতে হবে। এই মানুষটি তার ছেলের জীবনে সুখ বয়ে আনবে, আরফি এনে দেবে। অবনী আরফিকে ফোন করেছে। হ্যাঁ, সে আরফির নাম্বারটা নিয়ে এসেছে। আরফিকে তার অনেক পছন্দ হয়েছে। বয়সে ছোট হলেও মেয়েটার মধ্যে ম্যাচুরিটি আছে। 2 বার ফোনে রিং হতেই আরফি ফোন রিসিভ করেই সালাম দিয়ে জিজ্ঞেস করে, কে বলছেন? অবনী বলল, অবনী বলছি। অবনী নামটা শুনে আরফির মনে বিষাদের রংটা আরো বেড়ে গেল। অবনীর ফোন দেওয়াটা সে স্বাভাবিকভাবে নিতে পারছে না। অবনী এরকম নীরবতা দেখে বলল, আমি কি তোমায় ডিস্টার্ব করছি? আরফি বলল, না। অবনী খুশি হয়ে বলল, তাহলে কথা বলা যাবে? জি। আরফি, আমার ভাইয়াটা অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসবে, একটু ভেবে দেখতে পারো। আবরার বোনের পাশের রুমে দিয়ে যাচ্ছিল, তখন আরফির নামটা শুনে থেমে যায়। পুরো কথা শুনে তার রাগ উঠে যায়। আরফিকে কেন বারবার এসব কথা বলা হচ্ছে? ওরা তো সময় চেয়েছে, তাই ওদের যে সময়টা দেওয়া উচিত। আবরার অবনীর কাছে গিয়ে কান থেকে ফোনটা কেটে দিল। ঘটনার আকস্মিকতায় অবনী বুঝে উঠতে পারল না কি হলো। আরফিও অবাক হলো ফোন কেটে দেওয়ায়। তাই সে আবার ফোন দিল, কিন্তু ফোন কেউ রিসিভ করলো না।
আবরারের সামনে দাঁড়িয়ে আছে অবনী। সে এখনো হতবিম্বল ভাইয়ের কাণ্ডে। আবরার ফোনটা বিছানায় ফেলে দিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, অবনী, এসব কি হচ্ছে? অবনী ভাইয়ের রাগ বুঝতে পেরে আমতা আমতা করে বলল, ভাই আসলে আমি পুরো কথা শেষ হওয়ার আগে আবরার বলল, অবনী, সবকিছু সময়ের হাতে ছেড়ে দাও, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। আবরার নিজের কথা শেষ করে রুম থেকে বের হয়ে আসলো। অবনী ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারলো, তাই অবনী ঠিক করলো সে আরফিকে ফোন করবে না, যা হওয়ার তাই হবে। আরফি সোফার রুমে বসে আছে আর নিশ্চুপ হয়ে মা আর ছেলের কথা কাটাকাটি শুনছে। তার কাছে ব্যাপারটা মন খারাপ মনে হচ্ছে। আরফান সায়েদা বেগমকে নিজের যথাযথ যুক্তি দিয়ে বোঝাচ্ছে, কিন্তু সায়েদা বেগম তা শুনতে নারাজ। সায়েদা বেগম নিজের অতীতে এতটা বেশি কষ্ট পেয়েছেন যে সে ভাবছে তার মেয়েও হয়তো একই কষ্টের মধ্যে দিন পার করবে। আরফান বলল, মা, কথা বোঝার চেষ্টা করো। আমি মানছি আবরার ছেলে হিসেবে ভালো, কিন্তু তার বয়সটা আমাদের আরফিনের জন্য ঠিক না। আর সবচেয়ে বড় কথা, আমি চাই না আরফিনকে এখন বিয়ে দিতে। আরফানের এমন বচন শুনে তেলে বেগুনে জ্বলে উঠল সায়েদা খানম। সে রেগে বললেন, আরফান, আমি চাই আরফির আর আবরারের বিয়ে হোক। আবরারের মতো ছেলেই আমাদের আরফির জন্য পারফেক্ট। শাশুড়ির কথায় এবার রুকাইয়া বলে উঠল, মা, আরফির মতামতেরও একটা কথা আছে, ওকে একটু সময় দিতে হবে। রুকাইয়ার কথায় সায়েদা খানম একটু ঠান্ডা হয়ে বললেন, ঠিক আছে, সব কিছু তাহলে আরফির ওপর নির্ভর করে। আরফি যদি তার মায়ের খুশি চায় তাহলে সেভাবেই মতামত দিবে। আরফান মায়ের কথা শুনে বলল, তুমি কি আরফিনকে থ্রেট করছো? সায়েদা খানম বললেন, শুধু মনের কথা বললাম, এটা যদি থ্রেট মনে করিস তাহলে বেশ, তাই করেছি। কবির আহমেদ এবার চুপ থাকতে পারল না, জোরে ধমক দিয়ে বললেন, তোমরা দুজনে চুপ করবে? বাসার ভিতরে এসব কি শুরু করেছো? সব পাগল হয়েছো? বাবার এমন ধমকে আরফি নিজেকে সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। আরফির কান্নার আওয়াজ শুনে রুকাইয়া ওর পাশে বসে বলল, আরফি, কান্না করো না। আরফি কান্না করতে করতে বলল, এসব কথা বন্ধ করো তোমরা, আমি এখন এসব কথা শুনতে চাই না। এতটুকু বলে সে দৌড়ে তার রুমে চলে গেল। আরফান বোনের এমন কথা শুনে অনেকটাই কষ্ট পেল। মেয়েটার মনে কত বড় ঝড় চলছে সেই জানে। আরফানও আর কথা বাড়ালো না, চুপচাপ তার রুমে চলে আসলো আর অফিসের কাজ নিয়ে বসে পড়ল। জাবেদা বেগম আবরারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আবরার চুপ করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। দুজনেই নীরবতা পালন করছে। জাবেদা বেগম সে নীরবতা ভেঙে বলল, আবরার, মাথা থেকে সব দুশ্চিন্তা বের করে ফেলো, কাজে মনোযোগ দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আবরার চোখ বন্ধ রেখে মায়ের কথা শুনছে। জাবেদা বেগম বললেন, জীবনে এমন এক সময় চলে আসে যেখানে আমরা মনের কাছে হেরে যাই, কারণ আমাদের মনের সূক্ষ্ম অনুভূতিগুলো আমাদের একটা আলাদা জালে বেঁধে ফেলে। কিন্তু সেই জাল থেকে বের হয়ে আমাদের বাস্তবতাকে বুঝতে হয়। সবারই অধিকার আছে নিজ জীবন সুন্দর করে করার। তেমনি আরফিও কিছু স্বপ্ন আছে, সেও নিজেকে সেভাবেই করতে চায়। আর আরফানও তার বোনের সুখ চায়। যেমন তুমি অবনীকে ভালোবাসো, তেমনি আরফানও তার বোনকে ভালোবাসে। তাদের দৃষ্টিকোণ দিয়ে ভাবতে শুরু করো, দেখবে সবকিছু স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে যাবে। জাবেদা বেগম এক নাগারে কথাগুলো বলে ফেলল। আবরার মায়ের প্রতিটি কথা শুনল। সে জাবেদা বেগমের কোল থেকে মাথা তুলে তার দিকে তাকালো আর বলল, মা, আমি আরফির কোনো স্বপ্ন ভাঙতে দিব না। আমি শুধু ওর স্বপ্নে একটু অংশীদার হতে চাই, ওর সাথে পথ চলতে চাই। এটা কি ভুল? আমি কি স্বামী হিসেবে খারাপ হব? আরফির জন্য কি আমি পারফেক্ট না? আবরার কথাগুলো অনেক কষ্টের সহিত বলল। জাবেদা বেগম ছেলের কথা বুঝতে পারলেও তার কিছু করার নেই। তার হাতে শুধু একটাই উপায় আছে, সায়েদা খানম। সে আবার দেখা করবে, বুঝিয়ে বলবে সবগুলো কথা। দরকার পড়লে আরফিকেও বোঝাবে, কিন্তু এর চেয়ে বেশি আর কিছুই করতে পারবে না। কাউকে তো জোর করে একটা সম্পর্কে বাঁধা যায় না। আবরারের মাথায় হাত বুলিয়ে জাবেদা বেগম বললেন, সব ঠিক হয়ে যাবে, নামাজের সময় হয়েছে, যাও নামাজ আদায় করে আসো। আরফি নামাজ শেষ করে জায়নামাজ ঠিক জায়গায় রেখে মায়ের কাছে চলে গেল। রুমের ভেতর প্রবেশ করতেই দেখতে পেল
সায়েদা খানম শুয়ে আছে। আরফি চুপচাপ তার পাশে শুয়ে পড়ল। সায়েদা খানম কারো উপস্থিতি বুঝতে পেরে ওপাশ ফিরে তাকালো। আরফিকে দেখতে পেয়ে আবার মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আরফি মায়ের অভিমান বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। নীরবতা অনেক সময় অনেক কিছু বুঝিয়ে দেয়, অনেক কিছু বলে দেয়। আর মায়েদের তো কিছু বলতে হয় না, সে তো সন্তানের মুখ দেখলেই বুঝতে পারে তার মনের অবস্থা। আরফি বলল, মা, তোমার কি সত্যি মনে হয় আরফান ভাই আমার সাথে তাই করবে যা মামা তোমার সাথে করেছিল? মেয়ের কথায় সায়েদা বেগম উঠে বসলেন। আরফিও বসে পড়ল তার পাশে। সায়েদা বেগম জানলার দিকে তাকিয়ে সেই বিশাল আকাশের দিকে দৃষ্টি রাখল। রাতের আকাশ, কিন্তু কোনো তারা নেই, হয়তো মেঘলার কারণে। সায়েদা বেগম সেখান থেকে দৃষ্টি সরিয়ে বললেন, তোর মামার মতো করুণ কেউ হতে পারবে না, যে নিজের মা আর বোনকে রাতের অন্ধকারে বাসা থেকে তাড়িয়ে দিতে পারে। সে কখনো মানুষ হতে পারে না। বাবা মারা যাওয়ার আগে সব ঠিক ছিল, ভাই ভাবি সবাই মিলে সুখী পরিবার। কিন্তু একটা ঝড় সব লণ্ডভণ্ড করে দেয়। বাবা মারা যাওয়ার পর ভাই বদলে যায়, আমাদের থেকে নিজেকে গুটিয়ে নেয়, একদিন বাসা থেকেই বের করে দেয়। আমরা সে সময় কী করব বুঝতে না পেরে আমার মামার বাসায় চলে যাই। তারা আমাদের দূরে ঠেলে দেয়নি, তারা যদি না থাকতো তাহলে হয়তো। মা আর বলতে পারল না, হু হু করে কেঁদে উঠল। আরফি নির্বাক, সে এই ঘটনা আগেও শুনেছে, কিন্তু এতটা কষ্ট হয়নি। নানি তাদের সবই বলেছে। মায়ের মুখ থেকে শুনে আরো কষ্ট লাগছে। রাতটা যত গভীর হচ্ছে আরফির মনের অবস্থা ততই খারাপ হচ্ছে। কে জানে আবরারের চেহারাটা সে দেখতে পাচ্ছে, চোখ বন্ধ করলে আবরারের উপস্থিতি সে টের পাচ্ছে। এটা যে তার একটা ভ্রম তা সে বুঝতে পারছে, তবুও ভাবনা সেখানেই যাচ্ছে। আরফি বিছানা থেকে উঠে তার ডায়েরিটা বের করে কলমটা হাতে নিল, ভাবছে কি লিখবে। তখনই আজব এক ঘটনা হলো। নিজের অজান্তেই সে আবরারের নামটা লিখে ফেলে। আসলে আমাদের মনে যেটা থাকে আমরা সেটাই করি, আর আরফির বেলায়ও সেই জিনিসটাই হয়েছে। আরফি জানলার দিকে তাকাতেই অবাক হয়ে সে ডায়েরি বন্ধ করে ফেললো আর ভাবলো